গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির সপ্তদশ পর্ব অর্থাৎ শেষ পর্ব। ক্ষেমঙ্করের নিকট হইতে ফিরিয়া আসিয়া হেমনলিনী তাহাদের বসিবার ঘরের টেবিলের উপর একখানা মস্ত ভারী চিঠি পাইল। লেফাফার উপরকার হস্তাক্ষর দেখিয়াই বুঝিতে পারিল চিঠিখানা রমেশের লেখা। স্পন্দিত বক্ষে চিঠিখানি হাতে করিয়া শয়নগৃহের দ্বার রুদ্ধ করিয়া পড়িতে লাগিল। চিঠিতে রমেশ কমলা সম্বন্ধীয় সমস্ত ব্যাপার আনুপূর্বিক বিস্তারিতভাবে লিখিয়াছে। উপসংহারে লিখিয়াছে, তোমার সহিত আমার যে বন্ধন ঈশ্বর দৃঢ় করিয়া দিয়াছিলেন, সংসার তাহা ছিন্ন করিয়াছে। তুমি এখন অন্যের প্রতি চিত্ত সমর্পণ করিয়াছ, সেজন্য আমি তোমাকে কোনো দোষ দিতে পারি না, কিন্তু তুমিও আমাকে দোষ দিও না। যদিও আমি একদিনের জন্য কমলার প্রতি স্ত্রীর মতো ব্যবহার করি নাই, তথাপি ক্রমশ সে যে আমার হৃদয় আকর্ষণ করিয়া লইয়াছিল, এ কথা তোমার কাছে আমার স্বীকার করা কর্তব্য। আজ আমার হৃদয় কী অবস্থায় আছে তাহা আমি নিশ্চয় জানি না। তুমি যদি আমাকে ত্যাগ না করিতে, তবে তোমার মধ্যে আমি আশ্রয় লাভ করিতে পারিতাম। সেই আশ্বাসে আমি আমার বিক্ষিপ্ত চিত্ত লইয়া তোমার নিকট ছুটিয়া আসিয়াছিলাম। কিন্তু আজ যখন স্পষ্ট দেখিলাম তুমি আমাকে ঘৃণা করিয়া আমার নিকট হইতে বিমুখ হইয়াছ, যখন শুনিলাম অন্যের সহিত বিবাহ সম্বন্ধে তুমি সম্মতি দিয়াছ, তখন আমারও মন আবার দোলায়িত হইয়া উঠিল। দেখিলাম এখনো কমলাকে সম্পূর্ণ ভুলিতে পারি নাই। ভুলি বা না ভুলি, তাহাতে সংসারে আমি ছাড়া আর কাহারও কোনো ক্ষতি নাই। আমারই বা ক্ষতি কিসের? সংসারে যে দুটি রমণীকে আমি হৃদয়ের মধ্যে গ্রহণ করিতে পারিয়াছি, তাহাদিগকে বিস্মৃত হইবার সাধ্য আমার নাই, এবং তাহাদিগকে চিরজীবন স্মরণ করাই আমার পরম লাভ। আজ প্রাতে যখন তোমার সহিত ক্ষণিক সাক্ষাতের বিদ্যুৎবৎ আঘাতপ্রাপ্ত হইয়া বাসায় ফিরিয়া আসিলাম, তখন একবার মনে মনে বলিলাম, আমি হতভাগ্য। কিন্তু আর আমি সে কথা স্বীকার করিব না। আমি সবল চিত্তে আনন্দের সহিত তোমার নিকট বিদায় প্রার্থনা করিতেছি। আমি পরিপূর্ণ হৃদয়ে তোমার নিকট হইতে প্রস্থান করিব। তোমাদের কল্যাণে, বিধাতার কল্যাণে আমি অন্তরের মধ্যে এই বিদায়কালে যেন কিছুমাত্র দীনতা অনুভব না করি। তুমি সুখী হও, তোমার মঙ্গল হোক। আমাকে তুমি ঘৃণা করিও না। আমাকে ঘৃণা করিবার কোনো কারণ তোমার নাই। অন্নদাবাবু চৌকিতে বসিয়া বই পড়িতেছিলেন। হঠাৎ হেমনলিনীকে দেখিয়া তিনি চমকিয়া উঠিলেন, কহিলেন, হেম, তোমার কি অসুখ করিয়াছে? হেমনলিনী কহিল, অসুখ করে নাই বাবা, রমেশবাবুর একখানি চিঠি পাইয়াছি, এই লও, পড়া হলে আবার আমাকে ফেরত দিও। এই বলিয়া চিঠি দিয়া হেমনলিনী চলিয়া গেল। অন্নদাবাবু চশমা লইয়া চিঠিখানি বার দুয়েক পড়িলেন। তারপরে হেমনলিনী নিকট ফেরত পাঠাইয়া বসিয়া ভাবিতে লাগিলেন। অবশেষে ভাবিয়া স্থির করিলেন, এ এক প্রকার ভালোই হইয়াছে। পাত্র হিসেবে রমেশের চেয়ে নলিনাক্ষ অনেক বেশি প্রার্থনীয়। ক্ষেত্র হইতে রমেশ যে আপনি সরিয়া পড়িল, এ হইল ভালো। এ কথা ভাবিতেছেন, এমন সময় নলিনাক্ষ আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া অন্নদাবাবু একটু আশ্চর্য হইলেন। আজ পূর্বাহ্নে নলিনাক্ষের সঙ্গে অনেকক্ষণ দেখা সাক্ষাৎ হইয়াছে। আবার কয়েক ঘণ্টা যাইতে না যাইতেই সে কি মনে করিয়া আসিল। বৃদ্ধ মনে মনে একটুখানি হাসিয়া স্থির করিলেন, হেমনলিনীর প্রতি নলিনাক্ষের মন পড়িয়াছে। কোনো ছুতা করিয়া হেমনলিনীর সহিত নলিনাক্ষের দেখা করাইয়া দিয়া নিজে সরিয়া যাইবেন কল্পনা করিতেছেন। এমন সময় নলিনাক্ষ বলিল, অন্নদাবাবু,
আমার সঙ্গে আপনার কন্যার বিবাহের প্রস্তাব উঠিয়াছে। কথাটা বেশি দূর অগ্রসর হইবার পূর্বে আমার যাহা বক্তব্য আছে বলিতে ইচ্ছা করি। অন্নদাবাবু কহিলেন, ঠিক কথা, সে তো বলাই কর্তব্য। নলিনাক্ষ কহিল, আপনি জানেন না, পূর্বে আমার বিবাহ হইয়াছে। অন্নদাবাবু কহিলেন, জানি, কিন্তু। নলিনাক্ষ কহিল, আপনি জানেন শুনিয়া আশ্চর্য হইলাম, কিন্তু তাহার মৃত্যু হইয়াছে এরূপ আপনি অনুমান করিতেছেন। নিশ্চয় করিয়া বলা যায় না, এমনকি তিনি বাঁচিয়া আছেন বলিয়া আমি বিশ্বাস করি। অন্নদাবাবু কহিলেন, ঈশ্বর করুন তাহাই যেন সত্য হয়। হেম, হেম। হেমনলিনী আসিয়া কহিল, কি বাবা? অন্নদাবাবু কহিলেন, রমেশ তোমাকে যে চিঠি লিখিয়াছে তাহার মধ্যে যে অংশটুকু। হেমনলিনী সেই চিঠিখানি নলিনাক্ষের হাতে দিয়া কহিল, এ চিঠির সমস্তটাই উহার পড়িয়া দেখা কর্তব্য। এই বলিয়া হেমনলিনী চলিয়া গেল। চিঠিখানি পড়া শেষ করিয়া নলিনাক্ষ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। অন্নদাবাবু কহিলেন, এমন শোচনীয় ঘটনা সংসারে প্রায় ঘটে না। চিঠিখানি পড়িতে দিয়া আপনার মনে আঘাত দেওয়া হইল, কিন্তু ইহা আপনার কাছে গোপন করাও আমাদের পক্ষে অন্যায় হইত। নলিনাক্ষ একটুখানি চুপ করিয়া বসিয়া থাকিয়া অন্নদাবাবুর কাছে বিদায় লইয়া উঠিল। চলিয়া যাইবার সময় উত্তরের বারান্দায় অদূরে হেমনলিনীকে দেখিতে পাইল। হেমনলিনীকে দেখিয়া নলিনাক্ষর মনে আঘাত লাগিল। ওই যে নারী স্তব্ধ হইয়া দাঁড়াইয়া, উহার স্থির শান্ত মূর্তিটি উহার অন্তঃকরণকে কেমন করিয়া বহন করিতেছে। এই মুহূর্তে উহার মন যে কি করিতেছে তা ঠিকমতো জানিবার কোনো উপায় নাই। নলিনাক্ষকে তাহার কোনো প্রয়োজন আছে কিনা সে প্রশ্নও করা যায় না, তাহার উত্তর পাওয়া কঠিন। নলিনাক্ষের পীড়িত চিত্ত ভাবিতে লাগিল, ইহাকে কোনো সান্ত্বনা দেওয়া যায় কিনা। কিন্তু মানুষে মানুষে কি দুর্ভেদ্য ব্যবধান! মন জিনিসটা কি ভয়ঙ্কর একাকী! নলিনাক্ষ একটু ঘুরিয়া ওই বারান্দার সামনে দিয়া গাড়িতে উঠিবে স্থির করিল। মনে করিল, যদি হেমনলিনী তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করে। বারান্দার সম্মুখে যখন আসিল, দেখিল হেমনলিনী বারান্দা ছাড়িয়া ঘরের মধ্যে সরিয়া গেছে। হৃদয়ের সহিত হৃদয়ের সাক্ষাৎ সহজ নহে, মানুষের সহিত মানুষের সম্বন্ধ সরল নহে। এই কথা চিন্তা করিয়া ভারাক্রান্ত চিত্তে নলিনাক্ষ গাড়িতে উঠিল। নলিনাক্ষ চলিয়া গেলে যোগেন্দ্র আসিয়া উপস্থিত হইল। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, কি যোগেন, একলা যে? যোগেন্দ্র কহিল, দ্বিতীয় আর কোন ব্যক্তিকে প্রত্যাশা করিতেছ শুনি? অন্নদা কহিলেন, কেন, রমেশ? যোগেন্দ্র কহিল, তাহার প্রথম দিনের অভ্যর্থনাটাই কি ভদ্রলোকের পক্ষে যথেষ্ট হয় নাই? কাশীর গঙ্গায় ঝাঁপ দিয়া মরিয়া যদি তাহার শিবত্ব লাভ না হইয়া থাকে, তবে আর কি হইয়াছে আমি নিশ্চয় জানি না। কাল হইতে এ পর্যন্ত তাহার আর দেখা নাই। টেবিলে একখানা কাগজে লেখা আছে, পালাই, তোমার রমেশ। এসব কবিত্ব আমার কোনো কালে অভ্যেস নেই, সুতরাং আমাকেও এখান হইতে পালাইতে হইল। আমার হেডমাস্টারই ভালো, তাহাতে সমস্তই খুব স্পষ্ট, ঝাপসা কিছুই নাই। অন্নদাবাবু কহিলেন, হেমের জন্য তো একটা কিছু স্থির। যোগেন্দ্র কহিল, আর কেন, আমি কেবল স্থির করিব, আর তোমরা অস্থির করিতে থাকিবে? এ খেলা বেশি দিন ভালো লাগে না, আমাকে আর কিছুতে জড়াইও না। আমি যাহা ভালো বুঝিতে পারি না সেটা আমার ধাতে সয় না। হঠাৎ দুর্বোধ হইয়া পড়িবার যে আশ্চর্য ক্ষমতা হেমের আছে, সেটা আমাকে কিছু কাবু করে। কাল সকালের গাড়িতে আমি বিদায় হইব, পথে বাকি পড়ে আমার কাজ আছে। অন্নদাবাবু চুপ করিয়া বসিয়া নিজের মাথায় হাত বুলাইতে লাগিলেন। সংসারের সমস্যা আবার দুরূহ হইয়া আসিয়াছে।
শৈলজা এবং তাহার পিতা নলিনাক্ষের বাড়িতে আসিয়াছেন। শৈলজা কমলাকে লইয়া একটা কোণের ঘরে বসিয়া ফিসফিস করিতেছিল। চক্রবর্তী ক্ষেমংকরীর সঙ্গে আলাপ করিতেছিলেন। চক্রবর্তী কহিলেন, আমার তো ছুটি ফুরায় আসিল, কালই গাজীপুরে যাইতে হইবে। যদি হরিদাসী আপনাদের কোনো রকমে বিরক্ত করিয়া থাকে, বা যদি আপনাদের পক্ষে। ক্ষেমংকরী কহিলেন, ও আবার কিরকম কথা চক্রবর্তী মশাই? আপনার মনের ভাবটা কি শুনি। আপনি কি কোনো ছুতা করিয়া আপনাদের মেয়েটিকে ফিরাইয়া লইতে চান? চক্রবর্তী কহিলেন, আমাকে তেমন লোক পান নাই, আমি দিয়া ফিরাইয়া লইবার পাত্র নই। কিন্তু যদি আপনার কিছুমাত্র অসুবিধা হয়। ক্ষেমংকরী কহিলেন, চক্রবর্তী মশাই, ওটা আপনার সরল কথা নয়। মনে মনে বেশ জানেন, হরিদাসীর মতো অমন লক্ষ্মী মেয়েটিকে কাছে রাখিলে সুবিধার সীমা নাই। তবুও। চক্রবর্তী কহিলেন, না না, আর বলিতে হইবে না, আমি ধরা পড়িয়া গেছি। ওটা একটা ছল মাত্র। আপনার মুখে হরিদাসীর গুণ শুনিবার জন্যই কথাটা আমার পাড়া। কিন্তু একটা ভাবনা আছে, পাছে নলিনাক্ষবাবু মনে করেন যে এ আবার একটা উপসর্গ কোথা হইতে ঘাড়ে পড়িল। আমাদের মেয়েটি অভিমানী, যদি নলিনাক্ষের লেশমাত্র বিরক্তিভাবও দেখিতে পায়, তবে উহার পক্ষে বড় কঠিন হইবে। ক্ষেমংকরী কহিলেন, হরি বলো, নলিনের আবার বিরক্তি? হরি সে ক্ষমতাই নাই। চক্রবর্তী কহিলেন, সে কথা ঠিক, কিন্তু দেখুন, হরিদাসীকে আমি নাকি প্রাণের চেয়ে ভালোবাসি, তাই তার সম্বন্ধে আমি অল্পে সন্তুষ্ট হইতে পারি না। নলিনাক্ষ যে ওর পরে বিরক্ত হইবেন না, উদাসীনের মতো থাকিবেন, এটুকুই আমার পক্ষে যথেষ্ট মনে হয় না। তার বাড়িতে যখন হরিদাসী আছে, তখন তাকে তিনি আপনার লোক বলিয়া স্নেহ করিবেন, এ না হইলে মনে বড় সংকোচ বোধ হয়। ও তো ঘরের দেয়াল নয়, ও একটা মানুষ। ওর প্রতি বিরক্তও হইবেন না, স্নেহও করিবেন না। ও আছে তো আছে, এইটুকু মাত্র সম্বন্ধ, সেটা যেন কেমন। ক্ষেমংকরী কহিলেন, চক্রবর্তী মশাই, আপনি বেশি ভাবিবেন না। কোনো লোককে আপনার লোক বলিয়া স্নেহ করা আমার নলিনের পক্ষে শক্ত নয়। বাহির হইতে কিছুই বুঝিবার জো নাই। কিন্তু এই যে হরিদাসী আমার এখানে আছে, ও কিসে স্বচ্ছন্দে থাকে, ওর কিসে ভালো হয়, সে চিন্তা নিশ্চয়ই নলিনের মনে লাগিয়া আছে। খুব সম্ভব সেরকম ব্যবস্থাও সে কিছু না কিছু করিতেছে, আমরা তাহা জানিতেও পারিতেছি না। চক্রবর্তী কহিলেন, শুনিয়া বড়ই নিশ্চিন্ত হইলাম। তবু আমি যাইবার আগে একবার বিশেষ করিয়া নলিনাক্ষ বাবুকে বলিয়া যাইতে চাই। একটি স্ত্রীলোকের সম্পূর্ণ ভাল লইতে পারে এমন পুরুষ জগতে অল্পই মেলে। ভগবান যখন নলিনাক্ষ বাবুকে সেই যথার্থ পৌরষ দিয়াছেন, তখন তিনি যেন মিথ্যা সংকোচে হরিদাসীকে তফাতে রাখিয়া না চলেন। তিনি যেন যথার্থ আত্মীয়ের মতো তাহাকে নিতান্ত সহজভাবে গ্রহণ ও রক্ষা করেন। তাহার কাছে এ প্রার্থনাটি জানাইতে চাই। নলিনাক্ষের প্রতি চক্রবর্তীর এই বিশ্বাস দেখিয়া ক্ষেমংকরীর মন গলিয়া গেল। তিনি কহিলেন, পাছে আপনারা কিছু মনে করেন, এই ভয়ে হরিদাসীকে আমি নলিনাক্ষের সামনে তেমন করিয়া বাহির হইতে দেই নাই। কিন্তু আমার ছেলেকে আমি তো জানি, তাহাকে বিশ্বাস করিয়া আপনি নিশ্চিন্ত থাকিতে পারেন। চক্রবর্তী কহিলেন, তবে আপনার কাছে সব কথা খোলাসা করিয়াই বলি। শুনিয়াছি নলিনাক্ষবাবুর বিবাহের প্রস্তাব হইতেছে। বধূটির বয়সও নাকি অল্প নয়, এবং তাহার শিক্ষা দীক্ষা আমাদের সমাজের সঙ্গে মেলে না। তাই ভাবিতেছিলাম, হয়তো হরিদাসীর। ক্ষেমংকরী কহিলেন, সে আর আমি বুঝি না, সে হইলে ভাবনা ছিল বই কি, কিন্তু সে বিবাহ হইবে না। চক্রবর্তী কহিলেন, সম্বন্ধ ভাঙিয়া গেছে? ক্ষেমংকরী কহিলেন, গড়েইনি,
তার ভাঙিবে কি? নলিনের একেবারে ইচ্ছে ছিল না, আমি জেদ করিতেছিলাম, কিন্তু সে জেদ ছাড়িয়াছি। যাহা হইবার নয় তাহা জোর করিয়া ঘটাইয়া মঙ্গল নাই। ভগবানের কি ইচ্ছা জানি না, মরিবার পূর্বে বুঝি আর বউ দেখিয়া যাইতে পারিলাম না। চক্রবর্তী কহিলেন, অমন কথা বলিবেন না, আমরা আছি কি করিতে? ঘটক বিদায় এবং মিষ্টান্ন আদায় না করিয়া ছাড়িব বুঝি? ক্ষেমংকরী কহিলেন, আপনার মুখে ফুলচন্দন পড়ুক চক্রবর্তী মশাই। আমার মনে বড় দুঃখ আছে যে নলিন এই বয়সে আমারই জন্য সংসার ধর্মে প্রবেশ করিতে পারিল না। তাই আমি বড় ব্যস্ত হইয়া সকল দিক না ভাবিয়া একটা সম্বন্ধ করিয়া বসিয়াছিলাম। সে আশা ত্যাগ করিয়াছি, কিন্তু আপনার একটা দেখিয়া দিন, দেরি করিবেন না, আমি বেশি দিন বাঁচিব না। চক্রবর্তী কহিলেন, ও কথা বলিলে শুনিব কেন? আপনাকে বাঁচিতেও হইবে, বউয়েরও মুখ দেখিবেন। আপনার যেরকম বউটি দরকার সে আমি ঠিক জানি। নিতান্ত কচি হইলেও চলিবে না, অথচ আপনাকে ভক্তি শ্রদ্ধা করিবে, বাধ্য হইয়া চলিবে, এ নহিলে আমাদের পছন্দ হইবে না। তা সে আপনি কিছুই ভাবিবেন না, ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই সে ঠিক হইয়াই আছে। এখন যদি অনুমতি করেন, একবার হরিদাসীকে তার কর্তব্য সম্বন্ধে দু চারটে কথা উপদেশ করিয়া আসি। অমনি শৈলকেও এখানে পাঠাইয়া দিই, আপনাকে দেখিয়া অবধি আপনার কথা তাহার মুখে আর ধরে না। ক্ষেমংকরী কহিলেন, না, আপনারা তিনজনে এক ঘরে গিয়া বসুন, আমার একটু কাজ আছে। চক্রবর্তী হাসিয়া কহিলেন, জগতে আপনাদের কাজ আছে বলিয়াই আমাদের কল্যাণ। কাজের পরিচয় নিশ্চয় যথাসময়ে পাওয়া যাইবে। নলিনাক্ষবাবুর বধূর কল্যাণে ব্রাহ্মণের ভাগ্যে মিষ্টান্নের পালা শুরু হোক। চক্রবর্তী শৈল ও কমলার কাছে আসিয়া দেখিলেন, কমলার দুটি চক্ষু চোখের জলের আভাসে এখনো ছলছল করিতেছে। চক্রবর্তী শৈলজার পাশে বসিয়া নীরবে তাহার মুখের দিকে একবার চাহিলেন। শৈল কহিল, বাবা, আমি কমলকে বলিতেছিলাম যে নলিনাক্ষ বাবুকে সকল কথা খুলিয়া বলিবার এখন সময় হইয়াছে, তাই লইয়া তোমার এই নির্বোধ হরিদাসী আমার সঙ্গে ঝগড়া করিতেছে। কমলা বলিয়া উঠিল, না দিদি না, তোমার দুটি পায়ে পড়ি, তুমি এমন কথা মুখে আনিও না, সে কিছুতেই হইবে না। শৈল কহিল, কি তোমার বুদ্ধি, তুমি চুপ করিয়া থাকো, আর হেমনলিনীর সঙ্গে নলিনাক্ষবাবুর বিবাহ হইয়া যাক। বিবাহের পরদিন হইতে আর আজ পর্যন্ত কেবলই তো যত রাজ্যের অঘটন ঘটনার মধ্যে পাক খাইয়া মরিলি, আবার আরেকটা নতুন অনাসৃষ্টি দরকার কি? কমলা কহিল, দিদি, আমার কথা কাহাকেও বলিবার নয়, আমি সব সহিতে পারিব, সে লজ্জা সহিতে পারিব না। আমি যেমন আছি বেশ আছি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি সব কথা প্রকাশ করিয়া দাও, তবে আমি কোন মুখে আর একদণ্ডে এ বাড়িতে থাকিব? তবে আমি বাঁচিব কেমন করিয়া? শৈল এ কথার কোনো উত্তর দিতে পারিল না, কিন্তু তাই বলিয়া হেমনলিনীর সঙ্গে নলিনাক্ষের বিবাহ হইয়া যাইবে ইহা চুপ করিয়া সহ্য করা তাহার পক্ষে বড় কঠিন। চক্রবর্তী কহিলেন, যে বিবাহের কথা বলিতেছ সেটা ঘটিতেই হইবে এমন কি কথা আছে? শৈল বলিল, বলো কি বাবা, নলিনাক্ষবাবুর মা যে আশীর্বাদ করিয়া আসিয়াছেন। চক্রবর্তী কহিলেন, বিশ্বেশ্বরের আশীর্বাদে সে আশীর্বাদ ফাঁসিয়া গেছে। মা কমল, তোমার কোনো ভয় নাই, ধর্ম তোমার সহায় আছেন। কমলা সব কথা স্পষ্ট না বুঝিয়া দুই চক্ষু বিস্ফারিত করিয়া খুড়ামশায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তিনি কহিলেন, সে বিবাহের সম্বন্ধ ভাঙিয়া গেছে, এ বিবাহে নলিনাক্ষবাবু রাজি নহেন এবং তাহার মার মাথায়ও সুবুদ্ধি আসিয়াছে। শৈলজা ভারী খুশি হইয়া কহিল, বাঁচা গেল বাবা, কাল এই খবরটা শুনিয়া রাত্রে আমি ঘুমাইতে পারি নাই। কিন্তু সে যাই হোক, কমলকে নিজের ঘরে চিরদিন এমনি পরের মতো কাটাইবে? কবে সব পরিষ্কার হইয়া যাইবে? চক্রবর্তী কহিলেন,
ব্যস্ত হোস কেন শৈল? যখন ঠিক সময় আসিবে তখন সমস্ত সহজ হইয়া যাইবে। কমলা কহিল, এখন যা হইয়াছে এই সহজ, এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে না। আমি বেশ সুখে আছি। আমাকে এর চেয়ে সুখ দিতে গিয়া আবার আমার ভাগ্যকে ফিরাইয়া দিও না খুড়ামশাই। আমি তোমাদের পায়ে ধরি, তোমরা কাহাকেও কিছু বলিও না। আমাকে ঘরের একটা কোণে ফেলিয়া আমার কথা ভুলিয়া যাও। আমি খুব সুখে আছি। বলিতে বলিতে কমলার দুই চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। চক্রবর্তী ব্যস্ত সমস্ত হইয়া কহিলেন, ও কি মা, কাঁদো কেন? তুমি যাহা বলিতেছ আমি বেশ বুঝিতেছি। তোমার এই শান্তিতে আমরা কি হাত দিতে পারি? বিধাতা আপনি যা ধীরে ধীরে করিতেছেন, আমরা নির্বোধের মতো তার মধ্যে পড়িয়া কি সমস্ত ভণ্ডুল করিয়া দিব? কোনো ভয় নাই। আমার এত বয়স হয়ে গেল, আমি কি স্থির হইয়া থাকিতে জানি না? এমন সময় উমেশ ঘরে প্রবেশ করিয়া তাহার আকর্ণ বিস্ফারিত হাস্য লইয়া দাঁড়াইল। খুড়া জিজ্ঞাসা করিলেন, কি রে উমেশ, খবর কি? উমেশ কহিল, রমেশবাবু নিচে দাঁড়ায় আছেন, ডাক্তারবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন। কমলার মুখ পাংশুবর্ণ হইয়া গেল। খুড়া তাড়াতাড়ি উঠিয়া পড়িলেন, কহিলেন, ভয় নাই মা, আমি সব ঠিক করিয়া দিতেছি। খুড়া নিচে আসিয়া একেবারে রমেশের হাত ধরিয়া কহিলেন, আসুন রমেশবাবু, রাস্তায় বেড়াইতে বেড়াইতে আপনার সঙ্গে গোটা দুয়েক কথা কহিব। রমেশ আশ্চর্য হইয়া কহিল, খুড়ামশাই, আপনি এখানে কোথা হইতে? খুড়া কহিলেন, আপনার জন্য আছি, দেখা হইল, বড় ভালোই হইল। আসুন, আর দেরি নয়, কাজের কথাটা শেষ করিয়া ফেলা যাক। বলিয়া রমেশকে রাস্তায় টানিয়া লইয়া কিছু দূর গিয়া কহিলেন, রমেশবাবু, আপনি এ বাড়িতে কেন আসিয়াছেন? রমেশ কহিল, নলিনাক্ষ ডাক্তারকে খুঁজিতে আসিয়াছিলাম। তাহাকে কমলার কথা আগাগোড়া সমস্ত খুলিয়া বলা উচিত স্থির করিয়াছি। আমার একবার মনে হয় হয়তো কমলা বাঁচিয়া আছে। খুড়া কহিলেন, যদি কমলা বাঁচিয়াই থাকে এবং যদি নলিনাক্ষের সঙ্গে তার দেখা হয়, তবে আপনার মুখে নলিনাক্ষ সমস্ত ইতিহাস শুনিলে কি সুবিধা হইবে? তাহার বৃদ্ধা মা আছেন, তিনি এসব কথা জানিতে পারিলে কমলার পক্ষে কি ভালো হইবে? রমেশ কহিল, সামাজিক হিসেবে কি ফল হইবে জানি না, কিন্তু কমলাকে যে কোনো অপরাধ স্পর্শ করে নাই সেটা তো নলিনাক্ষের জানা চাই। কমলার যদি মৃত্যুই হয়ে থাকে, তবে নলিনাক্ষবাবু তাহার স্মৃতিকে তো সম্মান করিতে পারিবেন। খুড়া কহিলেন, আপনাদের ওসব একেলে কথা আমি কিছু বুঝিতে পারি না। কমলা যদি মরিয়ায় থাকে, তবে তাহার এক রাত্রি স্বামীর কাছে তাহার স্মৃতিটাকে লইয়া টানাটানি করিবার কোনো দরকার দেখি না। ও যে বাড়িটা দেখিতেছেন, ওই বাড়িতে আমার বাসা। কাল সকালে যদি একবার আসিতে পারেন, তবে আপনাকে সব কথা স্পষ্ট করিয়া বলিব, কিন্তু তাহার পূর্বে নলিনাক্ষ বাবুর সঙ্গে দেখা করিবেন না, এ আমার অনুরোধ। রমেশ বলিল, আচ্ছা। খুড়া ফিরিয়া আসিয়া কমলাকে কহিলেন, মা, কাল সকালে তোমাকে আমাদের বাড়িতে যাইতে হইবে। সেখানে তুমি নিজে রমেশবাবুকে বুঝাইয়া বলিবে, এই আমি স্থির করিয়াছি। কমলা মাথা নিচু করিয়া বসিয়া রহিল। খুড়া কহিলেন, আমি নিশ্চয় জানি তাহা না হইলে চলিবে না। একেলে ছেলেদের কর্তব্যবুদ্ধি সেকেলে লোকের কথায় ভোলে না। মা, মন হইতে সংকোচ দূর করিয়া ফেলো। এখন তোমার যেখানে অধিকার, অন্য লোককে আর সেখানে পদার্পণ করিতে দিবে না। এ তো তোমারই কাজ। এ সম্বন্ধে আমাদের তো তেমন জোর খাটিবে না। কমলা তবু মুখ নিচু করিয়া রহিল। খুড়া কহিলেন, মা, অনেকটা পরিষ্কার হইয়া আসিয়াছে। এখন এই ছোটখাটো জঞ্জালগুলো শেষবারের মতো ঝাঁটাইয়া ফেলিতে সংকোচ করিও না। এমন সময় পদশব্দ শুনিয়া কমলা মুখ তুলিয়া দেখিল
দ্বারের সম্মুখে নলিনাক্ষ। একেবারে তাহার চোখের উপরে নলিনাক্ষের দুই চোখ পড়িয়া গেল। অন্যদিন নলিনাক্ষ যেমন তাড়াতাড়ি দৃষ্টি ফিরাইয়া চলিয়া যায়, আজ যেন তেমন তাড়া করিল না। যদিও ক্ষণকাল মাত্র কমলার দিকে সে চাহিয়াছিল, কিন্তু তাহার সেই ক্ষণকালের দৃষ্টি কমলার মুখ হইতে কি যেন আদায় করিয়া লইল। অন্যদিনের মতো অনধিকারের সংকোচে দেখিবার জিনিসটাকে প্রত্যাখ্যান করিল না। পরমুহূর্তে শৈলজাকে দেখিয়া চলিয়া যাইতে উদ্যত হইতেই খুড়া কহিলেন, নলিনাক্ষবাবু, পালাইবেন না। আপনাকে আমরা আত্মীয় বলিয়া জানি। এটি আমার মেয়ে শৈল, এরই মেয়েকে আপনি চিকিৎসা করিয়াছেন। শৈল নলিনাক্ষকে নমস্কার করিল, এবং নলিনাক্ষ প্রতি নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, আপনার মেয়েটি ভালো আছে? শৈল কহিল, ভালো আছে। খুড়া কহিলেন, আপনাকে যে পেট ভরিয়া দেখিয়া লইব এমন অবসর তো আপনি দেন না। এখন আসিলেন যদি তো একটু বসুন। নলিনাক্ষকে বসাইয়া খুড়া দেখিলেন পশ্চাৎ হইতে কমলা কখন সরিয়া পড়িয়াছে। নলিনাক্ষের সেই এক মুহূর্তের দৃষ্টিটি লইয়া সে পুলকিত বিস্ময়ে আপনার ঘরে মনটাকে সংবরণ করিতে গেছে। ইতিমধ্যে ক্ষেমংকরী আসিয়া কহিলেন, চক্রবর্তী মশাই, কষ্ট করিয়া একবার উঠিতে হইতেছে। চক্রবর্তী কহিলেন, যখনই আপনি কাজে গেলেন তখন হইতে এটুকু কষ্টের জন্য আমি পথ চাহিয়া বসিয়াছিলাম। আহার সমাধা হইলে পর বসিবার ঘরে আসিয়া চক্রবর্তী কহিলেন, একটু বসুন, আমি আসিতেছি। বলিয়া পরক্ষণে অন্য ঘর হইতে কমলার হাত ধরিয়া তাহাকে নলিনাক্ষ ও ক্ষেমংকরী সম্মুখে আনিয়া উপস্থিত করিলেন। তাহার পশ্চাতে শৈলজাও আসিল। চক্রবর্তী কহিলেন, নলিনাক্ষবাবু, আপনি আমাদের হরিদাসীকে পর মনে করিয়া সংকোচ করিবেন না। এই দুঃখিনীকে আপনাদেরই ঘরে আমি রাখিয়া যাইতেছি। ইহাকে সম্পূর্ণই আপনাদের করিয়া লইবেন। ইহাকে আর কিছু দিতে হইবে না। আপনাদের সকলের সেবা করিবার সম্পূর্ণ অধিকার দিবেন। আপনি নিশ্চয় জানিবেন, আপনাদের কাছে জ্ঞানপূর্বক এ একদিনের জন্য অপরাধিনী হইবে না। কমলা লজ্জায় মুখখানি রাঙা করিয়া নতশিরে বসিয়া রহিল। ক্ষেমংকরী কহিলেন, চক্রবর্তী মশাই, আপনি কিছুই ভাবিবেন না। হরিদাসী আমাদের ঘরের মেয়েই হইল। ওকে আমাদের কোনো কাজ দিবার জন্য আমাদের তরফ হইতে আজ পর্যন্ত কোনো চেষ্টা করিবার দরকারই হয় নাই। এবারই রান্নাঘরে, ভাঁড়ার ঘরে এতদিন আমার শাশুড়ি একমাত্র প্রবল ছিল। এখন আমি সেখানে কেহই না। চাকর বাকররাও আমাকে আর বাড়ি গৃহিণী বলিয়া গণ্যই করে না। কেমন করিয়া যে আস্তে আস্তে আমার এমন অবস্থাটা হইল তা আমি টেরও পাইলাম না। আমার গোটা কয়েক চাবি ছিল, সেও কৌশল করিয়া হরিদাসে আত্মসাৎ করিয়াছে। চক্রবর্তী মশাই, আপনার এই ডাকাত মেয়েটির জন্য আপনি আর কি চান বলুন দেখি? এখন সবচেয়ে বড় ডাকাতি হয় যদি আপনি বলেন এই মেয়েটিকে আমরা লইয়া যাইব। চক্রবর্তী কহিলেন, আমি যেন বলিলাম, কিন্তু মেয়েটি কি নড়িবে তা মনেও করিবেন না। উহাকে আপনারা এমন ভুলিয়াছেন যে আজ আপনারা ছাড়া উহার পৃথিবীতে কাহাকেও জানে না। দুঃখের জীবনে এতদিন পরে ও আপনাদের কাছে আজ শান্তি পাইয়াছে। ভগবান ওর সেই শান্তি নির্বিঘ্ন করুন। আপনারা চিরদিন ওর পরে প্রসন্ন থাকুন, উহাকে সেই আশীর্বাদ করি। বলিতে বলিতে চক্রবর্তীর চক্ষু সজল হইয়া আসিল। নলিনাক্ষ কিছু না বলিয়া স্তব্ধ হইয়া চক্রবর্তীর কথা শুনিতেছিল। যখন সকলে বিদায় লইয়া গেলেন তখন ধীরে ধীরে সে আপনার ঘরে গিয়া প্রবেশ করিল। তখন শীতের সূর্যাস্তকাল তার সমস্ত শয়নঘরটিকে নববিবাহের রক্তিমত ছটায় রঞ্জিত করিয়া তুলিয়াছিল। সেই রক্তবর্ণের আভা নলিনাক্ষের সমস্ত রোমকূপ ভেদ করিয়া তাহার অন্তঃকরণকে যেন রাঙাইয়া তুলিল।
আজ সকালে নলিনাক্ষের এক হিন্দুস্থানী বন্ধুর কাছ হইতে এক টুকরি গোলাপ আসিয়াছিল। ঘর সাজাইবার জন্য সেই গোলাপের টুকরি ক্ষেমংকরী কমলার হাতে দিয়াছিলেন। নলিনাক্ষের শয়নঘরের প্রান্তে একটি ফুলদানি হইতে সেই গোলাপের গন্ধ তাহার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিতে লাগিল। সে নিস্তব্ধ ঘরের বাতায়নের আরক্ত সন্ধ্যার সঙ্গে গোলাপের গন্ধ মিশিয়া নলিনাক্ষের মনকে কেমন যেন উতলা করিয়া তুলিল। এতদিন তাহার বিশ্বে চারিদিকে সংযমের শান্তি, জ্ঞানের গম্ভীরতা ছিল। আজ সেখানে হঠাৎ এমন নানা সুরের নহবত বাজিয়া উঠিল কোথা হইতে, কোন অদৃশ্য নৃত্যের চরণ ক্ষেপে ও নূপুর ঝঙ্কারে আজ আকাশতল এমন চঞ্চল হইয়া উঠিতে লাগিল। নলিনাক্ষ জালনা হইতে ফিরিয়া ঘরের মধ্যে চাহিয়া দেখিল, তাহার বিছানার শিয়রের কাছে কুলঙ্গির উপরে গোলাপ ফুলগুলি সাজানো রহিয়াছে। এই ফুলগুলি জানি না কাহার চোখের মতো তাহার মুখের দিকে চাহিয়া রহিল। নিঃশব্দ আত্মনিবেদনের মতো তাহার হৃদয়ের দ্বার প্রান্তে নত হইয়া পড়িল। নলিনাক্ষ ইহার মধ্যে একটি ফুল তুলিয়া লইল। সেটি কাঁচা সোনার রঙের হলদে গোলাপ। পাপড়িগুলি খুলে নাই, কিন্তু গন্ধ লুকাতে পারিতেছে না। সেই গোলাপটি হাতে লইতেই যেন সে কাহার আঙ্গুলের মতো তাহার আঙ্গুলকে স্পর্শ করিল। তাহার শরীরের সমস্ত স্নায়ুতন্ত্রকে রিমিঝিমি করিয়া বাজাইয়া তুলিল। নলিনাক্ষ সেই স্নিগ্ধ কোমল ফুলটিকে নিজের মুখের উপরে, চোখের পল্লবের উপরে বুলাইতে লাগিল। দেখিতে দেখিতে সন্ধ্যাকাশ হইতে অস্তসূর্যের আভা মিলাইয়া আসিল। নলিনাক্ষ ঘর হইতে বাহির হইবার পূর্বে একবার তাহার বিছানার কাছে গিয়া শয্যার আচ্ছাদনটি তুলিয়া ফেলিল এবং মাথার বালিশের উপর সেই গোলাপ ফুলটি রাখিল। রাখিয়া উঠিয়া আসিবে এমন সময় খাটের ওপাশে মেঝের উপরে ও কে অঞ্চলে মুখ ঝাঁপিয়া লজ্জায় একেবারে মাটিতে মিশাইতে চাহিল। হায় রে কমলা, লজ্জা রাখিবার আর স্থান নাই। সে আজ কুলঙ্গিতে গোলাপ সাজাইয়া স্বহস্তে নলিনাক্ষের বিছানা করিয়া বাহির হইয়া আসিতেছিল। এমন সময়ে হঠাৎ নলিনাক্ষের পায়ের শব্দ শুনিয়া তাড়াতাড়ি বিছানার ওপাশে গিয়া লুকাইয়াছিল। এখন পালানো অসম্ভব, লুকানোও কঠিন। তাহার রাশিকৃত লজ্জা সমেত এই ধূলির উপরে সে এমন একান্তভাবে ধরা পড়িয়া গেল। নলিনাক্ষ এই লজ্জিতাকে মুক্তি দেবার জন্য তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইবার উপক্রম করিল। দরজা পর্যন্ত গিয়া একবার দাঁড়াইল। কিছুক্ষণ কি ভাবিয়া সে ধীরে ধীরে ফিরিয়া আসিল। কমলা সম্মুখে দাঁড়াইয়া কহিল, তুমি ওঠো, আমার কাছে তোমার কোনো লজ্জা নাই। পরদিন সকালেই কমলা খুড়ামশায়ের বাসায় গিয়া উপস্থিত হইল। যখন নির্জনে একটু অবকাশ পাইল, অমনি সে শৈলজাকে জড়াইয়া ধরিল। শৈল কমলার চিবুক ধরিয়া কহিল, কি বোন, এত খুশি কিসের? কমলা কহিল, আমি জানি না দিদি, কিন্তু আমার মনে হইতেছে যেন আমার জীবনের সমস্ত ভার চলিয়া গেছে। শৈল কহিল, বল না, সব কথা বল না আমাকে। এই তো কাল সন্ধ্যা পর্যন্ত আমরা ছিলাম, তারপরে তোর হইল কি? কমলা কহিল, এমন কিছুই হয় নাই, কিন্তু আমার কেবলই মনে হইতেছে আমি যেন তাহাকে পাইয়াছি। ঠাকুর যেন আমার পরে সদয় হইয়াছেন। শৈল কহিল, তাই হোক বোন, কিন্তু আমার কাছে কিছু লুকোস নে। কমলা কহিল, আমার লুকাইবার কিছুই নাই দিদি, কি যে বলিবার আছে তাও খুঁজিয়া পাই না। রাত পোহাইতেই সকালে উঠিয়া মনে হইল আমার জীবনটা সার্থক, আমার সমস্ত দিনটা এমন মিষ্ট, আমার সমস্ত কাজ এমন হালকা হইয়া গেছে তা আমি বলিতে পারি না। আমি ইহার চেয়ে আর বেশি কিছুই চাই না। কেবল ভয় হয় পাছে এটুকু নষ্ট হয়। আমি যে প্রতিদিন এমন করিয়া দিন কাটাইতে পারিব, আমার ভাগ্য যে এত প্রসন্ন হইবে তাহা আমি মনে করিতেই পারি না। শৈল কহিল, আমি তোকে বলিতেছি বোন, তোর ভাগ্য তোকে এইটুকু দিয়েই ফাঁকি দেবে না। তোর যাহা পাওনা আছে
তার সমস্তই শোধ হইবে। কমলা কহিল, না না দিদি, ও কথা বলিও না। আমার সমস্ত শোধ হইয়াছে। আমি বিধাতাকে কোনো দোষ দিই না, আমার কোনো অভাব নাই। এমন সময় খুড়া আসিয়া কহিলেন, মা, তোমাকে তো একবার বাহিরে আসিতে হইতেছে, রমেশবাবু আসিয়াছেন। খুড়া এতক্ষণ রমেশের সঙ্গে কথা কহিতেছিলেন। রমেশকে বলিতেছিলেন, আপনার সঙ্গে কমলার কি সম্বন্ধ তাহা আমি সমস্তই জানিয়াছি। এখন আপনার প্রতি আমার পরামর্শ এই যে, আপনার জীবন এখন পরিষ্কার হইয়া গেছে। এখন আপনি কমলার সমস্ত প্রসঙ্গ একেবারে পরিত্যাগ করুন। কমলা সম্বন্ধে যদি কোনো গ্রন্থি কোথাও মোচন করিবার প্রয়োজন থাকে, তবে বিধাতার উপর সে ভার দিন, আপনি আর হাত দিবেন না। রমেশ ইহার উত্তরে কহিতেছিল, কমলা সম্বন্ধে সকল কথা নিঃশেষে পরিত্যাগ করার পূর্বে নলিনাক্ষের কাছে সকল ঘটনা না জানাইয়া আমার নিষ্কৃতি হইতেই পারে না। এ পৃথিবীতে কমলার কথা তুলিবার সমস্ত প্রয়োজন হয়তো শেষ হয়ে গেছে, হয়তো শেষ হয় নাই। যদি না হইয়া থাকে, তবে আমার যেটুকু বক্তব্য সেটুকু সারিয়া ছুটি পাইতে চাই। খুড়া কহিলেন, আচ্ছা, আপনি একটুখানি বসুন, আমি আসিতেছি। রমেশ ঘুরিয়া বসিয়া জালনা হইতে শূন্য দৃষ্টিতে লোকপ্রবাহের দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে পায়ের শব্দে সতর্ক হইয়া দেখিল, একটি রমণী ভূমিতে মাথা ঠেকাইয়া তাহাকে প্রণাম করিল। যখন সে প্রণাম করিয়া উঠিল, তখন রমেশ আর বসিয়া থাকিতে পারিল না। তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া কহিল, কমলা। কমলা স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। খুড়া কহিলেন, রমেশবাবু, কমলার সমুদয় দুঃখকে সৌভাগ্যে পরিণত করিয়া ঈশ্বর তাহার চারিদিক হইতে সমস্ত কুয়াশা কাটিয়া দিতেছেন। আপনি তাহাকে পরম সংকটের সময় যেমন রক্ষা করিয়াছেন, তাহার জন্য যে বিষম দুঃখ আপনাকে স্বীকার করিতে হইয়াছে, তাহাতে আপনার সঙ্গে সম্বন্ধ ছেদনের সময় কোনো কথা না বলিয়া কমলা বিদায় লইতে পারে না। আপনার কাছেও আজ আশীর্বাদ লইতে আসিয়াছে। রমেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া সবলে রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া কহিল, তুমি সুখী হও কমলা। আমি না জানিয়া এবং জানিয়া তোমার কাছে যা কিছু অপরাধ করিয়াছি, সব মাপ করিও। কমলা ইহার উত্তরে কিছুই বলিতে পারিল না, দেওয়াল ধরিয়া দাঁড়াইয়া রহিল। রমেশ কিছুক্ষণ পরে কহিল, যদি কাহাকেও কিছু বলিবার জন্য, কোনো বাধা দূর করিবার জন্য আমাকে তোমার প্রয়োজন থাকে তো বলো। কমলা জোড়হাত করিয়া কহিল, আমার কথা কাহারও কাছে বলিবেন না, আমার এই মিনতি রাখিবেন। রমেশ কহিল, অনেক দিন তোমার কথা কাহারও কাছে বলি নাই, খুব গোলমালে পড়িলেও চুপ করিয়া কাটাইয়াছি। অল্পদিন হইল যখন মনে করিয়াছিলাম তোমার কথা বলিলে তোমার কোনো ক্ষতি হইবে না, তখনই কেবল একটি পরিবারের কাছে তোমার কথা প্রকাশ করিয়াছি। তাহাতেও বোধহয় তোমার অনিষ্ট না হইয়া ভালোই হইতে পারে। খুড়ামশাই বোধহয় খবর পাইয়া থাকিবেন। অন্নদাবাবু, যাহার মেয়ের সঙ্গে। খুড়া কহিলেন, হেমনলিনী, জানি বই কি, তাহারা সব শুনিয়াছেন? রমেশ কহিল, হ্যাঁ, তাহাদের কাছে আর কিছু বলা যদি প্রয়োজন বোধ করেন, তবে আমি যাইতে পারি, কিন্তু আমার আর ইচ্ছা নাই। আমার অনেক সময় গেছে এবং আরও আমার অনেক গেছে। এখন আমি মুক্তি চাই। হাত নাগাদ সমস্ত দেনা পাওনা শোধ করিয়া দিয়া এখন বাহির হইতে পারিলে বাঁচি। খুড়া রমেশের হাত ধরিয়া সস্নেহ কণ্ঠে কহিলেন, না রমেশবাবু, আপনাকে আর কিছুই করিতে হইবে না। আপনাকে অনেক বহন করিতে হইয়াছে। এখন ভারমুক্ত হইয়া নিজেকে স্বাধীনভাবে চালনা করুন। সুখী হন, সার্থক হন, এই আমার আশীর্বাদ। যাইবার সময় রমেশ কমলার দিকে চাহিয়া কহিল, আমি তবে চলিলাম। কমলা কোনো কথা না কহিয়া আরেকবার ভূতলে মাথা ঠেকাইয়া রমেশকে প্রণাম করিল।
রমেশ পথে বাহির হইয়া স্বপ্নাবিষ্টের মতো চলিতে চলিতে ভাবিতে লাগিল, কমলার সঙ্গে দেখা হইল, ভালোই হইল। দেখা না হইলে এ পালাটা ভালো করিয়া শেষ হইত না। যদিও ঠিক জানিলাম না কমলা কি জানিয়া কি বুঝিয়া সে রাত্রে হঠাৎ গাজীপুরের বাংলা ছাড়িয়া চলিয়া আসিল, কিন্তু ইহা বুঝা গেছে আমি এখন সম্পূর্ণই অনাবশ্যক। এখন আমার আবশ্যক কেবল নিজের জীবনটুকু লইয়া। এখন তাহাকেই সম্পূর্ণভাবে গ্রহণ করিয়া পৃথিবীতে বাহির হইলাম। আমার আর পেছনে ফিরিয়া তাকাইবার কোনো প্রয়োজন নাই। কমলা বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল অন্নদাবাবু ও হেমনলিনী ক্ষেমঙ্করীর কাছে বসিয়া আছে। কমলাকে দেখিয়া ক্ষেমঙ্করী কহিলেন, হে যে হরিদাসী, তোমার বন্ধুকে তোমার ঘরে লইয়া যাও বাছা, আমি অন্নদাবাবুকে যা খাওয়াইতেছি। কমলার ঘরে প্রবেশ করিয়াই হেমনলিনী কমলার গলা ধরিয়া কহিল, কমলা। কমলা খুব বেশি বিস্মিত না হইয়া কহিল, তুমি কেমন করিয়া জানিলে আমার নাম কমলা? হেমনলিনী কহিল, একজনের কাছে আমি তোমার জীবনের ঘটনা সব শুনিয়াছি। যেমনি শুনিলাম অমনি তখনই আমার মনে সন্দেহ রহিল না তুমিই কমলা। কেন যে তা বলিতে পারি না। কমলা কহিল, ভাই, আমার নাম যে কেহ জানে সে আমার ইচ্ছা নয়। আমার নিজের নামে একেবারে ধিক্কার জন্মিয়া গেছে। হেমনলিনী কহিল, কিন্তু ওই নামের জোরেই তো তোমাকে তোমার অধিকার পাইতে হইবে। কমলা মাথা নাড়িয়া কহিল, ও আমি বুঝি না, আমার জোর কিছুই নাই, আমার অধিকার কিছুই নাই, আমি জোর খাটাইতেই চাই না। হেমনলিনী কহিল, কিন্তু তোমার স্বামীকে তোমার পরিচয় হইতে বঞ্চিত করিবে কি বলিয়া? তোমার ভালো মন্দ সবই কি তাহার কাছে নিবেদন করিবে না? তার কাছে কি কিছু লুকোনো চলিবে? হঠাৎ কমলার মুখ যেন বিবর্ণ হইয়া গেল। সে কোনো উত্তর খুঁজিয়া না পাইয়া নিরুপায় ভাবে হেমনলিনীর মুখের দিকে তাকাইয়া রহিল। আস্তে আস্তে কমলা মেঝের মাদুরের পরে বসিয়া পড়িল। কহিল, ভগবান তো জানেন আমি কোনো অপরাধ করি নাই, তবে তিনি কেন আমাকে এমন করিয়া লজ্জায় ফেলিবেন? যে পাপ আমার নয় তার শাস্তি আমাকে কেন দিবেন? আমি কেমন করিয়া তার কাছে আমার সব কথা প্রকাশ করিব? হেমনলিনী কমলার হাত ধরিয়া কহিল, শাস্তি নয় ভাই, তোমার মুক্তি হইবে। যতদিন তুমি তোমার স্বামীর কাছে আপনাকে গোপন করিয়া রাখিতেছ, ততদিন তুমি আপনাকে একটা মিথ্যার বন্ধনে জড়িত করিতেছ। তা তেজের সহিত ছিঁড়িয়া ফেলো, ঈশ্বর তোমার মঙ্গল করিবেনি। কমলা কহিল, আবার পাছে সব হারাই, এ ভয় যখন মনে আসে তখন সব বল চলিয়া যায়। কিন্তু তুমি যা বলিতেছ আমি তা বুঝিয়াছি। অদৃষ্টে যা থাকে তা হোক, কিন্তু তার কাছে আপনাকে লুকোনার চলিবে না। তিনি আমার সবই জানিবেন। এই বলিতে বলিতে সে আপনার দুই হাত দৃঢ় বলে বদ্ধ করিল। হেমনলিনী সকরুণ চিত্তে কহিল, তুমি কি চাও আর কেহ তোমার কথা তাকে জানায়? কমলা সবেগে মাথা নাড়িয়া কহিল, না না, আর কাহারও মুখ হইতে তিনি শুনিবেন না। আমার কথা আমিই তাহাকে বলিব, আমি বলিতে পারিব। হেমনলিনী কহিল, সেই কথাই ভালো। তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা জানি না, আমরা এখান হইতে চলিয়া যাইতেছি, তাহা তোমাদের বলিতে আসিয়াছি। কমলা জিজ্ঞাসা করিল, কোথায় যাইবে? হেমনলিনী কহিল, কলিকাতায়। তোমাদের সকালে কাজকর্ম আছে, আমরা আর দেরি করিব না। আমি তবে আসি ভাই, বোনকে মনে রাখিও। কমলা তাহার হাত ধরিয়া কহিল, আমাকে চিঠি লিখিবে না? হেমনলিনী কহিল, আচ্ছা, লিখব। কমলা কহিল, কখন কি করিতে হইবে আমাকে তুমি উপদেশ দিয়া লিখিও। আমি জানি তোমার চিঠি পাইলে আমি বল পাইব। হেমনলিনী একটু হাসিয়া কহিল, আমার চেয়ে ভালো উপদেশ দিবার লোক তুমি পাইবে, সেজন্য কিছুই ভাবিও না।
আজ হেমনলিনীর জন্য কমলা মনের মধ্যে বড়ই একটা বেদনা অনুভব করিতে লাগিল। হেমনলিনীর প্রশান্ত মুখে কি একটা ভাব ছিল, যাহা দেখিয়া কমলার চোখে যেন জল ভরিয়া আসিতে চাহিতেছিল। কিন্তু হেমনলিনীর কেমন একটা দূরত্ব আছে, তাহাকে কোনো কথা বলা যেন চলে না, তাহাকে প্রশ্ন জিজ্ঞাসা করিতে যেন বাধে। আজ কমলার সকল কথাই হেমনলিনীর কাছে প্রকাশ পাইয়াছে, কিন্তু সে আপনার সুগভীর নিস্তব্ধতার মধ্যে প্রচ্ছন্ন হইয়া চলিয়া গেল। কেবল একটা কি রাখিয়া গেল, যাহা বিলীয়মান গোধূলির মতো অপরিমেয় বিষাদের বৈরাগ্যে পরিপূর্ণ। গৃহকর্মের অবকাশকালে আজ সমস্ত দিন কেবল হেমনলিনীর কথাগুলি এবং তাহার শান্ত সকরুণ চোখের দৃষ্টি কমলার মনকে আঘাত দিতে লাগিল। কমলা হেমনলিনীর জীবনের আর কোনো ঘটনা জানিত না, কেবল জানিত নলিনাক্ষের সঙ্গে তাহার বিবাহের সম্বন্ধ হইয়া ভাঙিয়া গেছে। হেমনলিনী তাহাদের বাগান হইতে আজ এক সাজি ফুল আনিয়া দিয়াছিল। বৈকালে গা ধুইয়া আসিয়া কমলা সেই ফুলগুলি লইয়া মালা গাঁথিতে বসিল। মাঝে একবার ক্ষেমংকরী আসিয়া তাহার পাশে বসিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, আহা মা, আজ হেম যখন আমাকে প্রণাম করিয়া চলিয়া গেল, আমার মনের মধ্যে যে কি করিতে লাগিল বলিতে পারি না। যে যাই বলুক, হেম মেয়েটি বড় ভালো। আমার এখন কেবলই মনে হইতেছে, উহাকে যদি আমাদের বউ করিতাম তো বড় সুখের হইত, আর একটু হইলে তো হইয়া যাইত। কিন্তু আমার ছেলেটিকে তো পারিবার জো নেই। ও যে কি ভাবিয়া বাকিয়া বসিল তা সে ওই জানে। শেষকালে তিনিও যে বিবাহের প্রস্তাবে বিমুখ হইয়াছিলেন, সে কথা ক্ষেমংকরী আর মনের মধ্যে আমল দিতে চান না। বাহিরে পায়ের শব্দ শুনিয়া ক্ষেমংকরী ডাকিলেন, ও নলিন, শুনে যা। কমলা তাড়াতাড়ি আঁচলের মধ্যে ফুল ও মালা ঠাকিয়া ফেলিয়া মাথায় কাপড় তুলিয়া দিল। নলিনাক্ষ ঘরে প্রবেশ করিলে ক্ষেমংকরী কহিলেন, হেমরা যে আজ চলিয়া গেল, তোর সঙ্গে কি দেখা হয় নাই? নলিন কহিল, হ্যাঁ, আমি যে তাহাদের গাড়িতে তুলিয়া দিয়া আসিলাম। ক্ষেমংকরী কহিলেন, যাই বলিস বাপু, হেমের মতো মেয়ে সচরাচর দেখা যায় না। যেন নলিনাক্ষ এ সম্বন্ধে বরাবর তাহার প্রতিবাদ করিয়াই আসিয়াছে। নলিনাক্ষ চুপ করিয়া একটুখানি হাসিল। ক্ষেমংকরী কহিলেন, হাসলি যে বড়? আমি তোর সঙ্গে হেমের সম্বন্ধ করিলাম, আশীর্বাদ পর্যন্ত করিয়া আসিলাম, আর তুই যে জেদ করিয়া সব ভণ্ডুল করিয়া দিলি, এখন তোর মনে কি একটু অনুতাপ হইতেছে না? নলিনাক্ষ একবার চকিতের মতো কমলার মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। দেখিল কমলা উৎসুক নেত্রে তাহার দিকে তাকাইয়া আছে। চারিচক্ষু মিলিত হইবা মাত্র কমলা লজ্জায় মাটি হইয়া চোখ নিচু করিল। নলিনাক্ষ কহিল, মা, তোমার ছেলে কি এমনি সৎপাত্র যে তুমি সম্বন্ধ করিলেই হইল? আমার মতো নীরস গম্ভীর লোককে সহজে কি কারো পছন্দ হইতে পারে? এই কথায় কমলার চোখ আপনি আবার উপরে উঠিল। উঠিবা মাত্র দেখিল নলিনাক্ষের হাস্যোজ্জ্বল দৃষ্টি তাহার উপরে পড়িয়াছে। এবার কমলার মনে হইতে লাগিল, ঘর হইতে ছুটিয়া পালাইতে পারিলে বাঁচি। ক্ষেমংকরী কহিলেন, যা যা, আর বকিস নে, তোর কথা শুনিলে আমার রাগ ধরে। এই স্বভাব ভঙ্গ হইয়া গেলে পর কমলা হেমনলিনীর সবকটি ফুল লইয়া একটি বড় মালা গাঁথিল। ফুলের সাজির উপরে সেই মালাটি লইয়া জলের ছিটা দিয়া সেটি নলিনাক্ষের উপাসনা ঘরের একপার্শ্বে রাখিয়া দিল। তাহার মনে হইতে লাগিল, আজ বিদায় হইয়া যাইবার দিনে এজন্যই হেমনলিনী সাজি ভরিয়া ফুল আনিয়াছিল। মনে করিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। তাহার পরে আপনার ঘরে ফিরিয়া আসিয়া তাহার মুখের দিকে নলিনাক্ষের সেই দৃষ্টিপাত কমলা অনেকক্ষণ ধরিয়া আলোচনা করিতে লাগিল। নলিনাক্ষ কমলাকে কি মনে করিতেছে? কমলার মনের কথা যেন নলিনাক্ষের কাছে সমস্তই প্রকাশ হইয়া পড়িয়াছে।
কমলা পূর্বে যখন নলিনাক্ষের সম্মুখে বাহির হইত না, তখন সে একরকম ছিল ভালো। এখন প্রতিদিন কমলা তাহার কাছে ধরা পড়িয়া যাইতেছে। আপনাকে গোপন করিয়া রাখিবার এই তো শাস্তি। কমলা ভাবিতে লাগিল, নিশ্চয় নলিনাক্ষ মনে মনে বলিতেছেন, এই হরিদাসী মেয়েটিকে মা কোথা হইতে আনিলেন? এমন নির্লজ্জ তো দেখি নাই। নলিনাক্ষ যদি এক মুহূর্ত এমন কথা মনে করে, তবে তো সে অসহ্য। কমলা রাত্রে বিছানায় শুইয়া মনে মনে খুব জোর করিয়া প্রতিজ্ঞা করিল, যেমন করিয়া হোক কালই আপনার পরিচয় দিতে হইবে, তাহার পরে যাহা হয় তাহা হোক। পরদিন কমলা প্রত্যুষে উঠিয়া স্নান করিতে গেল। স্নানের পর প্রতিদিন সে একটি ছোট ঘটিতে গঙ্গাজল আনিয়া নলিনাক্ষের উপাসনা ঘরটি ধুইয়া মার্জনা করিয়া তবে অন্য কাজে মন দিত। আজও সে তার দিবসের প্রথম কাজটি সারিতে গিয়া দেখিল, নলিনাক্ষ আজ সকাল সকাল তাহার উপাসনা ঘরে প্রবেশ করিয়াছে। এমন তো কোনোদিন হয় নাই। কমলা তাহার মনের মধ্যে অসমাপ্ত কাজের একটা ভার বহন করিয়া ধীরে ধীরে চলিয়া গেল। খানিকটা দূরে গিয়া সে হঠাৎ থামিল, স্থির হইয়া দাঁড়াইয়া কি একটা ভাবিল। তারপরে আবার ধীরে ধীরে ফিরিয়া আসিয়া উপাসনা ঘরের দ্বারের কাছে চুপ করিয়া বসিয়া রহিল। তাহাকে যে কিসে আবিষ্ট করিয়া ধরিল তাহা সে জানে না। সমস্ত জগৎ তাহার কাছে ছায়ার মতো হইয়া আসিল। সময় যে কতক্ষণ চলিয়া গেল তাহা তাহার বোধ রহিল না। হঠাৎ এক সময় দেখিল, নলিনাক্ষ ঘর হইতে বাহির হইয়া তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইয়াছে। কমলা মুহূর্তের মধ্যে উঠিয়া দাঁড়াইয়া তখনই ভূতলে হাঁটু গাড়িয়া একেবারে নলিনাক্ষের পায়ের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিল। তাহার সদ্য স্নানে আর্দ্র চুলগুলি নলিনের পা ঢাকিয়া মাটিতে ছড়াইয়া পড়িল। কমলা প্রণাম করিয়া উঠিয়া পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়াইল। তাহার মনে রহিল না যে তাহার মাথার উপর হইতে কাপড় পড়িয়া গেছে। সে যেন দেখিতে পাইল না নলিনাক্ষ অনিমেষ স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া আছে। তাহার বাহ্য জ্ঞান লুপ্ত। সে একটি অন্তরে চৈতন্য আভায় অপূর্ব রূপে দীপ্ত হইয়া অবিচলিত কণ্ঠে কহিল, আমি কমলা। এই কথাটি বলিবার পরেই তাহার আপনার কণ্ঠস্বরে তাহার যেন ধ্যান ভঙ্গ হইয়া গেল। তাহার একাগ্র চেতনা বাহিরে ব্যাপ্ত হইল। তখন তাহার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল, মাথা নত হইয়া গেল। সেখান হইতে নড়িবারও শক্তি রহিল না। দাঁড়াইয়া থাকাও যেন অসাধ্য হইয়া উঠিল। সে তাহার সমস্ত বল, সমস্ত পণ, আমি কমলা, এই একটি কথায় নলিনাক্ষের পায়ের কাছে উজাড় করিয়া ঢালিয়া দিয়াছে। নিজের কাছে নিজের লজ্জা রক্ষা করিবার কোনো উপায় সে আর হাতে রাখে নাই। এখন সমস্তই নলিনাক্ষের দয়ার উপরে নির্ভর। নলিনাক্ষ আস্তে আস্তে তাহার হাতটি আপনার হাতের উপর তুলিয়া লইয়া কহিল, আমি জানি তুমি আমার কমলা। এসো, আমার ঘরে এসো। উপাসনা ঘরে তাহাকে লইয়া গিয়া তাহার গলায় কমলার গাঁথা সেই মালাটি পরাইয়া দিল এবং কহিল, এসো, আমরা তাহাকে প্রণাম করি। দুইজনে পাশাপাশি যখন সেই শ্বেত পাথরের মেঝের উপরে নত হইল, জানলা হইতে প্রভাতের রৌদ্র দুইজনের মাথার উপরে আসিয়া পড়িল। প্রণাম করিয়া উঠিয়া আরেকবার নলিনাক্ষের পায়ের ধুলা লইয়া যখন কমলা দাঁড়াইল, তখন তাহার দুঃসহ লজ্জা আর তাহাকে পীড়ন করিল না। হর্ষের উল্লাস নহে, কিন্তু একটি বৃহৎ মুক্তির অচঞ্চল শান্তি তাহার অস্তিত্বকে প্রভাতের অকুণ্ঠিত উদার নির্মল আলোকের সহিত ব্যপ্ত করিয়া দিল। হর্ষের উল্লাস নহে, কিন্তু একটি বৃহৎ মুক্তির অচঞ্চল শান্তি তাহার অস্তিত্বকে প্রভাতের অকুণ্ঠিত উদার নির্মল আলোকের সহিত ব্যপ্ত করিয়া দিল। একটি গভীর ভক্তি তাহার হৃদয়ের কানায় কানায় পরিপূর্ণ হইয়া উঠিল। তাহার অন্তরের পূজা সমস্ত বিশ্বকে ধূপের পুণ্য গন্ধে বেষ্টন করিল। দেখিতে দেখিতে কখন অজ্ঞাতসারে
তাহার দুই চক্ষু জলে ভরিয়া আসিল। বড় বড় জলের ফোঁটা তাহার দুই কপল দিয়া ছড়িয়া পড়িতে লাগিল, আর থামিতে চাহিল না। তাহার অনাথ জীবনের সমস্ত দুঃখের মেঘ আজ আনন্দের জলে ঝরিয়া পড়িল। নলিনাক্ষ তাহাকে আর কোনো কথা না বলিয়া একবার কেবল দক্ষিণ হস্তে তাহার ললাট হইতে সিক্ত কেশ সরাইয়া দিয়া ঘর হইতে চলিয়া গেল। কমলা তাহার পূজা এখনো শেষ করিতে পারিল না। তাহার পরিপূর্ণ হৃদয়ের ধারা এখনও সে ঢালিতে চায়। তাই সে নলিনাক্ষের শোবার ঘরে গিয়া আপনার গলার মালা দিয়া সেই খড়ম জোড়াকে জড়াইল এবং তাহা আপনার মাথায় ঠেকাইয়া যত্নপূর্বক যথাস্থানে তুলিয়া রাখিল। তারপরে সমস্ত দিন তাহার গৃহকর্ম যেন দেব সেবার মতো মনে হইতে লাগিল। প্রত্যেক কর্মই যেন আকাশে এক একটি আনন্দের তরঙ্গের মতো উঠিল পড়িল। ক্ষেমংকরী তাহাকে কহিলেন, মা, তুমি করিতেছ কি? একদিনে সমস্ত বাড়িটাকে ধুইয়া মাজিয়া মুছিয়া একেবারে নতুন করিয়া তুলিবে নাকি? বৈকালের অবকাশের সময় আজ আর সেলাই না করিয়া কমলা তাহার ঘরের মেঝের উপরে স্থির হইয়া বসিয়া আছে। এমন সময় নলিনাক্ষ একটি টুকরিতে গুটি কয়েক স্থলপদ্ম লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কহিল, কমলা, এ ফুলকটি তুমি জল দিয়া তাজা করিয়া রাখো। আজ সন্ধ্যার পর আমরা দুজনে মাকে প্রণাম করিতে যাইব। কমলা মুখ নত করিয়া কহিল, কিন্তু আমার সব কথা তো শোনো নাই। নলিনাক্ষ কহিল, তোমাকে কিছু বলিতে হইবে না, আমি সব জানি। কমলা দক্ষিণ করতল দিয়া মুখ ঢাকিয়া কহিল, মা কি? বলিয়া কথা শেষ করিতে পারিল না। নলিনাক্ষ তাহার মুখ হইতে হাত নামাইয়া ধরিয়া কহিল, মা তাহার জীবনে অনেক অপরাধকে ক্ষমা করিয়া আসিয়াছেন। যাহা অপরাধ নহে তাহাকে তিনি ক্ষমা করিতে পারিবেন। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর সপ্তদশ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।